এক অভিশপ্ত শহর, একটি রেডিও যা বাজায় কেবল মৃত্যুর সুর, আর কিছু তরুণ তরুণী যারা ফেসে গেছে অদৃশ্য আতঙ্কের জালে। কিষ্কিন্ধাপুরী, ভয় যেটা কেবল দেখা যায় না, শোনা যায়, অনুভব করা যায়, কিন্তু পালানো যায় না। হ্যালো মুভি লাভার্স, দিস ইজ বর্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কিষ্কিন্ধাপুরী নামক হরর মুভিটি তোমাদের সামনে সম্পূর্ণরূপে এক্সপ্লেন করব। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখি সুবর্ণময়া নামে পুরনো এক রেডিও স্টেশনটি অনেক বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। কিছু বন্ধুরা মিলে এই রেডিও স্টেশনে আসে হরর ফিল পাওয়ার জন্য, কিন্তু হঠাৎ একটি রুম থেকে তারা কান্নার আওয়াজ শুনতে পায়। রুমের দিকে সবাই এগিয়ে যায়, কিন্তু রুমের মধ্যে ঢুকে কাউকেই দেখতে পায় না। ঠিক তখনই ওপর থেকে তাদের মধ্যে একজন নিচে পড়ে যায়। ভয়ে সবাই রুম থেকে দৌড়ে বের হয়ে যেতে চাইলে দরজা বন্ধ হয়ে যায়। ধোঁয়া ঢুকতে থাকে রুমের মধ্যে। এরপর নিজে নিজেই রেডিও স্টেশনটি অন হয়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে আসে এক আত্মার গলার আওয়াজ। সুবর্ণময় স্টেশনে আসার জন্য সেই আত্মা সবাইকে ওয়েলকাম করে। এরপর বলে, আজকে জানাবো এই স্টেশনের পুরনো গল্প। এই পরিত্যক্ত পুরনো স্টেশনটি চালু হওয়ার কথা ভেবে বন্ধুরা সবাই ভয় পেয়ে যায়। আর আত্মা বলে, আজকে গানের জন্য রিকোয়েস্ট করেছে একদল বন্ধুরা, এবং আত্মা একে একে সব বন্ধুদের নাম উল্লেখ করে। ঠিক তখনই দেখা যায় একটি মৌমাছি তাদের দিকে উড়ে আসছে এবং সেই মৌমাছিটি এক এক করে সবাইকে মেরে দেয়। এরপর সিন চেঞ্জ হয়, দেখা যায় কেউ একজন পেপার পড়ছে। সেই পেপার থেকে বেরিয়ে আসে কিষ্কিন্ধাপুরী ঘোস্ট ওয়ার্কিং ট্যুরের লিফলেট। সেখানে উল্লেখ থাকে, আপনি যদি সত্যি সত্যি ঘোস্টের থ্রিল পেতে চান তাহলে আমাদের সাথে জয়েন করতে পারেন। এটা দেখে পাশে থেকে কেউ একজন বলে, চলুন আমরা সবাই যাই। মুভিতে যেভাবে ভূত দেখি আমরা, ঠিক সেই রকমই একটা ফিল পাওয়া যাবে। সেখানে থাকা একজন দোকানদারকেও লোকটি সেই একই কথা বলে। তখন রেডিও থেকে একটি নিউজ শোনা যায়, সেটা হচ্ছে সব জায়গায় সুপার ন্যাচারাল ডেথ অনেক বেড়ে গিয়েছে। এই পর্যায়ে ঘোস্ট ওয়ার্কিং ট্যুরের মেম্বারদেরকে দেখানো হয়। সবাই মিলে তারা একটি হন্টেড প্লেসে যাওয়ার জন্য এক জায়গায় একত্রিত হচ্ছে এবং অপেক্ষা করছে কখন ঘোস্ট ওয়ার্কিং ট্যুরের পরিচালক রাঘব আসবে সেই জন্য। সেই সময় অন্য পরিচালক মৈথিলি বলে, চিন্তা করবেন না, রাঘব চলে আসবে। রাঘব আর মৈথিলি হচ্ছে ঘোস্ট ওয়ার্কিং ট্যুরের কোম্পানিটা চালায়, অর্থাৎ তারাই ওনার। তো রাঘবের লেট হওয়ার জন্য বিহারি বেশ বিরক্তই হয়, কারণ সে ঘোস্ট দেখার জন্য বেশ উদ্গ্রীব হয়ে আছে। তখন সেখানে মন্দিরের মধ্যে মেলা হচ্ছিল এবং একটি হনুমান একটি বাচ্চাকে খুবই বিরক্ত করছিল। হঠাৎ হনুমানের একটি দল আক্রমণ করার জন্য আসে, আর তাদের এইসব হুলস্থুল কর্মকাণ্ডের জন্য মেলা থেকে বিদ্যুৎ চলে যায়। ঠিক তখন রাঘব সেখানে হাজির হয় এবং হনুমানদেরকে মেরে ভাগিয়ে দেয়। একটা হনুমানের বাচ্চা আগুনের মধ্যে পড়ে গেলে রাঘব আবার সেই বাচ্চাটিকে বাঁচিয়ে দেয়। সেটা দেখে মা হনুমান তার বাচ্চাকে নিয়ে মেলা থেকে চলে যায়। আর এসব সমস্ত কর্মকাণ্ড থেকে সবাইকে রক্ষা করার জন্য মন্দিরের পুরোহিত রাঘবের হাতে একটা ব্রেসলেট পরিয়ে দেয়। তো সেখান থেকে রাঘব তার ট্যুর মেম্বারদের কাছে চলে আসে। মৈথিলি তখন বলে, আসতে এত দেরি হলো কেন? রাঘব জানায়, একটা কাজে ফেসে গিয়েছিলাম। বিহারি তখন বলে, আর বেশি দেরি না করে আমাদের ভূত দেখতে চলে যাওয়া উচিত। তো সবাই মিলে তখন একটি পুরনো বাড়িতে আসে। রাঘব তখন বাড়িটা সম্পর্কে বিস্তারিত বলতে শুরু করে। বলে, বাড়িটা হচ্ছে নির্বান্ধার, কিন্তু বিহারি বাড়ির বোর্ডে দেখতে পায় সন্ধানা লেখা। কথা শুনে রাঘব তখন সন্ধানা বলেই উল্লেখ করে। ঘোস্ট ওয়ার্কিং ট্যুরটা মূলত কৃত্রিমভাবে ভূত দেখিয়ে মানুষকে আনন্দ দেয়। এই ট্যুরেও তারা সেটাই করবে। সবার সামনে নিজেদের সাজানো একটি ভূতকে হাজির করে, আবার পরক্ষণেই সেই ভূতকে তারা সরিয়ে নেয় আর বলে, এটা আপনাদের বিভ্রম ছিল। এরপর রাঘব বলতে শুরু করে, এই বাড়িতে সন্ধান সুখে শান্তিতে বসবাস করত, কিন্তু একদিন তাকে মেরে ফেলা হয়। তারপর তাকে এই বাড়িতে মাটির নিচে পুঁতে ফেলা হয়। সেদিন থেকে সে এই বাড়িতে ভূত হয়ে আছে। কথা শুনে একটি মেয়ে জিজ্ঞেস করে, সন্ধানা দেখতে কেমন ছিল? রাঘব বলে, ঠিক আপনার মতো। তখন ঘোস্ট ওয়ার্কিং ট্যুর
তাদের ফেক ভূত দেখানোর বিষয়গুলোকে আরো ভয়ঙ্করভাবে সামনে নিয়ে আসে। তারা রক্তমাখা একটা হাত দেখায়, তারপর দেখা যায় একটা খাট আপনা আপনি উপরে উঠে গেছে। এটা দেখে মোটামুটি বেশ কিছু লোক ভয় পেলেও বিহারি ভয় পায় না। সে বলে, এরকম ঘটনা ব্রিটিশ একটি গল্পেও শুনেছি আমি। রাঘব বলে, ব্রিটিশদের এই ঘটনা এখানেও ঘটেছে। তারপর বিহারিকে একটু ভয় দেখানোর জন্য তার সামনে নিজেদের বানানো ভূতকে হাজির করানো হয়। এতে বিহারি কিছুটা ভয় পায়, আর সব কিছু মিলিয়ে ট্যুরটা এখানেই শেষ হয়। তারপর দিন মৈথিলীর ঘুম ভাঙে। বাইরে থেকে একটি ক্রিকেটের বল জানালায় এসে লাগে। মৈথিলী বল নিয়ে নিচে লুকিয়ে লুকিয়ে যে বাচ্চারা খেলছিল তাদের বকা দেয়। আবার পুরো ঘরটা এলোমেলো করে রাখার জন্য রাঘবকেও বকা দিতে থাকে। একটি বাচ্চা মেয়ে রাঘবের কাছে নালিশ করে। এরপর রাঘব মৈথিলীর কাছ থেকে বলটা নিয়ে মেয়েটিকে দিয়ে দেয়। সেই সময় রাঘব এবং মৈথিলীর রোমাঞ্চ আমরা দেখতে পারি। ওই দিনই ঘোস্ট ওয়ার্কিং ট্যুরে পরবর্তী ট্যুরের জন্য লোক জমা হতে শুরু করে, যেখানে দেখা যায় পেপার পড়া সেই লোকটিকে, সাথে তার পাশের দোকানদারও। এমনকি বিহারিও আবার পরবর্তী ট্যুরে যাওয়ার জন্য হাজির হয়েছে। ঘোস্ট ওয়ার্কিং ট্যুরের চেয়ারম্যান তখন সবাইকে জিজ্ঞেস করে, আপনারা কেন এই ট্যুরে যেতে চান? দোকানদার বলে, আমার মা মারা গিয়েছে, তো এই ভূতগুলোর মধ্যে আমার মা আছে কিনা সেটা দেখার জন্য যেতে চাই। এক দম্পতি বলে, সামনে আমাদের এঙ্গেজমেন্ট, তো আমরা একটু থ্রিল নিতে চাই। অন্যদিকে রাঘব এবং মৈথিলীর সাথে এই ট্যুরটাতেও সেই বল নিতে আসা মেয়েটিও যেতে চায়। চেয়ারম্যান নিতে চায় না। এরপর বলে, এবার হন্টেড লোকেশন মেম্বাররা চুজ করবে। তাই বক্সে থাকা হন্টেড লোকেশন চুজ করার জন্য মেম্বারদেরকে একটি চিরকুট তুলে নিতে বলা হয়। লটারি সিস্টেম লটারির মতো একটি বিষয়। এরপর বিহারি একটি লোকেশন উঠায়। মৈথিলী সেটা চেক করলে দেখে লোকেশন হচ্ছে সুবর্ণময় রেডিও স্টেশন। এটা হচ্ছে সেই রেডিও স্টেশনটা গল্পের শুরুতেই আমরা যেটা দেখেছিলাম। এবার সবাই সুবর্ণময় রেডিও স্টেশনের দিকেই যেতে থাকে। যাওয়ার সময় রাঘব মেয়েটাকে বলে, কি এক্সাইটমেন্ট ফিল করছো? অন্যদিকে অন্য একজন বিহারিকে জিজ্ঞেস করে, আপনি আবারও আসলেন? বিহারি জানায় এবারের ভূত কেমন সেটা জানার জন্য। বিহারির এই কথা শুনে ঘোস্ট ওয়ার্কিং টিমের লোক বলে, তাহলে আপনি রিভিউয়ার। এসব বিভিন্ন ধরনের গল্প করতে করতে সবাই সুবর্ণমায়া রেডিও স্টেশনে এসে পৌঁছায়। সুবর্ণমায়াতে আসার পর রাঘব বলে, জায়গাটা সুন্দর। বিহারিও জানায় এখানেই আসল ভূতের দেখা পাওয়া যাবে। সবাই রিয়েল ভূত দেখার জন্য এক্সাইটেড হয়ে যায়। রাঘব তখন সবার হাতে একটা করে টর্চ লাইট দিয়ে একসাথে সবাইকে সামনে এগিয়ে যেতে বলে। সামনে এগিয়ে গেলে রাঘব দেখে দরজায় তালা লাগানো। রাঘব তালায় হাত দেওয়ার সাথে সাথে দূর থেকে বাতাসের সাথে শব্দ করে আসতে থাকে ওই আত্মা। এদিকে রাঘব তালা ভেঙে ফেলে। তখন সবাই ঢুকে পড়ে রেডিও স্টেশনের ভিতরে ঢোকার পর আরো একটি দরজা খুললে সেখান থেকে অনেক বাদুড় বের হতে থাকে। হঠাৎ করে ভয়ঙ্কর একটা আবহাওয়া তৈরি হয়, আর এই অবস্থায় সবাই অনেক ভয় পেয়ে যায়। তবে বিহারি ভয় পায় না, সে শুধু রিয়েল ভূত দেখাতে বলে। এর মধ্যে রাঘব একটা ভাঙাচোরা ছবির ফ্রেম দেখে গল্প সাজাতে শুরু করে। রাঘব বলে, সুবর্ণ এবং মায়া নামে দুজন টুইন বোন থাকতো। তাদের একজনের বয়স 30, আরেকজনের বয়স 31। রাঘবের এই কথা শুনে বিহারি বলে, টুইন যদি হয় তাহলে দুজনের বয়সের পার্থক্য কিভাবে হয়? কত আর নাটক সাজাবে, এবার ভূত দেখাও। রাঘব বলে, দুই বোন ব্ল্যাক ম্যাজিকের কারণে আলাদা হয়ে যায়। সেই ব্ল্যাক ম্যাজিশিয়ান দেখতে দোকানদারের মতো। বিহারি বলে, তোমার সব ট্যুরেই কেন ট্যুরিস্ট মেম্বারদের মতো কেউ দেখতে হয়? এরপর আর কত সাজাবে, পারলে রিয়েল ভূত দেখাও। মৈথিলী তখন বলতে থাকে, আমরা যেহেতু রেডিও স্টেশনে আছি তাই ভূত রেডিওতে আছে। বিহারি এবার রেডিওটা অন করতে বলে, তারপর সে ভূত দেখবে। তো আর কোনো উপায় না থাকায় রাঘব সেখানে থাকার রেডিও অন করে, কিন্তু সেটা কোনো কাজ করছে না। বিহারি বলে, এরা আসলে সব ফেক, কোনো ভূত এখানে নেই, চলো এখান থেকে যাওয়া যাক। সবাই যখন যেতে প্রস্তুত ঠিক তখন অটোমেটিক পুরো ঘরে আলো জ্বলে ওঠে। এবার রেডিও অন হয়। তারপর ওই আত্মাটা সবাইকে অভিবাদন জানিয়ে বলে, আজ ওয়েডনেসডে 9/8/1979 নতুন করে রেডিও স্টেশনের দরজা ওপেন হয়েছে। আবার নতুন করে শুরু হয়েছে ব্রডকাস্টিং। আজকে বাইরেটা অন্ধকারে ঢেকে আছে, আর এজন্য আমরা ক্ষমা চাচ্ছি। আত্মা একের পর এক কথা বলতে থাকলে রুমের মধ্যে একটার পর একটা জিনিস ভাঙতে শুরু করে। তখন আবার দোকানদারটা তার বউকে স্মরণ করে বলে, তুমি কে? এটা আসলে তার মা নয়, তার বউ মারা গিয়েছে।
অবস্থা আরো খারাপের দিকে যেতে থাকে। মৈথিলি রাঘবকে বলে, আমাদের এখানে থাকা উচিত হচ্ছে না, আমাদের মনে হয় বাইরে যাওয়া উচিত। রাঘব মেয়েটার দিকে তাকিয়ে মৈথিলিকে নির্দেশ দেয় সবাইকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। মৈথিলি তখন রাঘবকে বাইরে আসতে বললে রাঘব বলে, আমি একটু পরে আসছি। রাঘব তখন সেই দরজার দিকে এগিয়ে যায় যেখানে আগেরবার 6 জন বন্ধুদেরকে মারা হয়েছিল। ঠিক তখনই মৈথিলি ডাক দেয় রাঘবকে। রাঘব তখন বাইরে চলে আসে। দেখা যায় তারা যে গাড়িতে করে এসেছিল সেটাতে আগুন লেগে দাও দাও করে সেই পুরো গাড়িটা জ্বলছে। তখন আবার রেডিও স্টেশনের দরজা আপনা আপনি লেগে যায়। আত্মাটা বলে, সুবর্ণময়া রেডিও স্টেশনটা আবার ওপেন করার জন্য ধন্যবাদ, আর এখন তোমরা কেউ বাঁচবে না। গাড়িতে আগুন লেগেই মৃত্যুর প্রসেস শুরু হয়ে গিয়েছে। আর এই সব কথা শুনে সবাই ভয় পেয়ে যায় আর প্রচন্ড ভয় নিয়ে সেখান থেকে সবাই চলে যায়। এরপর দিন সকালবেলা আগুনে পোড়া গাড়িটা ওয়ার্কশপে নিয়ে আসে রাঘব, মৈথিলি এবং আরেকজন। সেখানে মৈথিলি বলে, গতকালকের ঘটনাটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, সুবর্ণমায়াতে সত্যিই ভূত ছিল। আর এই কথা চাওয়ালা ছেলেটা শুনে সে চমকে ওঠে। রাঘব বলে, ভালোই হলো, আমরা সত্যি সত্যি ভূত দেখতে পেলাম, নিউ এক্সপেরিয়েন্স। তখন অন্য আরেকজন বলে, ভূত আসলেই কিন্তু অনেক ডেঞ্জারাস, যদি আমাদের সবাইকে মেরে ফেলে। তো সেই সময় পুড়ে যাওয়া বাসটাকে উপরে তোলার সময় সেটা আবারও নিচে পড়ে যায়, এতে কিছু শ্রমিক আহত হয়। চাওয়ালা ছেলেটা বলে, আপনারা কি সত্যি সুবর্ণমায়াতে গিয়েছিলেন? আপনাদের সেখানে যাওয়া একদম উচিত হয়নি। বাড়ি গিয়ে আপনারা আপনাদের জামা কাপড় সব পুড়িয়ে ফেলবেন। ওখানে যারা গিয়েছে কেউ বেঁচে ফেরেনি। এটা শুনে রাঘব ছেলেটার কাছে জানতে চায় এই সব কিছু সে কিভাবে জানলো। ছেলেটা বলে, তাকে তার মা বলেছে। এবার বেশ বড় রকমের চিন্তায় পড়ে যায় সবাই। রাঘব বলে, সত্যি যদি এমনটা ঘটে তাহলে আমার কাজ হবে সবাইকে বাঁচানো, আমি সবাইকে বাঁচাবো। তো সেই রাতে ট্যুর মেম্বারদের মধ্যে 2 জন সদস্য মুরগেশ এবং আত্রিয়া, এরা 2 জন আবার লোকাল ট্রেন চালাতে থাকে। হঠাৎ মাঝ রাস্তায় একটা সিগন্যাল দেখে তারা ট্রেন থামায়। মুরগেশ তখন বলে, আমি একটু ঘুমালাম। ঠিক তখন হঠাৎ ট্রেনের রেডিওতে সিগন্যাল আসতে শুরু করে এবং আত্রিয়ার কাছে ট্রেনের বাইরে থেকে এক বয়স্ক মহিলা হাত বাড়িয়ে দেয় খাবারের জন্য, বলে, আমার খুব ক্ষুধা পেয়েছে। আত্রিয়া তখন খাবার দিতে গিয়ে শব্দ করলে মুরগেশ ঘুম থেকে জেগে ওঠে। সে বলে, এত রাতে কাকে খাবার দিচ্ছিস? জানালা বন্ধ কর। সেই সময় রেডিওতে আত্মাটা তাদের 2 জনের নাম ধরে বলে, আজ তোদের জন্য গান প্লে করছি, শোন। এ কথা শুনে 2 জন প্রচন্ড ভয় পেয়ে যায় এবং ট্রেন দ্রুত স্টার্ট দিয়ে যাওয়া শুরু করে। পরের দিন স্কুলে যাওয়ার আগে প্রতিবেশী মেয়েটা রাঘব এবং মৈথিলির কাছে আসে। রাঘব চকলেট দিতে গেলে মেয়েটি একটা মানি ব্যাগ বের করে। মানি ব্যাগটা দেখে রাঘব বলে, এটা কোথায় পেয়েছো? মেয়েটা জানায়, এটা ওই রেডিও স্টেশনে পেয়েছি। রাঘব বলে, এভাবে চুরি করা তোমার একদম ঠিক হয়নি। সেই সময় বিহারি রাঘবকে ফোন করে বলে, আমাদের 2 হন্টেড হাউসের ট্যুর মেম্বার যারা লোকাল ট্রেনের চালক ছিল তারা মারা গিয়েছে। আমার কাছে তাদের মারা যাওয়ার বিষয়টি মোটেও ন্যাচারাল মনে হচ্ছে না। রাঘব বলে, আমি দেখছি বিষয়টা। সিন শিফট হয়, দেখানো হয় সেই মার্ডার সিন। মার্ডার সিনটা ছিল একদম ভয়ঙ্কর। তাদের 2 জনকে মেরে একটা চিহ্ন এঁকে দেওয়া হয়েছে। পুলিশ এইসব কাণ্ড দেখে অবাক। এর মধ্যে রাঘব আসে। সেখানে রেল লাইনের কাছে আবার একটি মাথার খুলিও দেখা যায়। সেখানে অনেকগুলো পাখি একসাথে চেঁচামেচি শুরু করে দেয়। এমন সময় তার চোখ গিয়ে পড়ে রেডিও স্টেশনের তরঙ্গ টাওয়ারের ওপর। সে আবার সুবর্ণমায়া স্টেশনে আসে, সব কিছু ভালোভাবে দেখতে থাকে। একসময় তার চোখ পড়ে একটা পেপার কাটিং এর ওপর। এরপর একটা টর্চ লাইট নিয়ে সামনে এগিয়ে যেতে থাকলে দেয়ালে কিছু লেখা দেখতে পায়। লেখা, দিস ইজ মাই সিগনেচার। এরপর সুবর্ণমায়া রেডিও স্টেশন থেকে রাঘব সোজা চলে আসে নিউজ পেপারের আর্কাইভ রুমে। সেখানে দেখে 1989 ইয়ার্সের পত্রিকা। একটি পত্রিকায় সে হেডলাইন দেখতে পায়, তাহলে কি সুবর্ণমায়ার গল্প শেষ? নিউজ পেপার আর্কাইভ রুম থেকে রাঘব বাসায় ফেরে। মৈথিলি বলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমার অনেক টেনশন হচ্ছিল, আর তুমি এখন আসছো। রাঘব জানায়, আমাদের ট্যুর মেম্বার 2 জন মারা গিয়েছে আর তাদেরকে দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকা হয়েছে, আর স্বস্তিক চিহ্ন হচ্ছে ভয়ের প্রতীক। রাঘব তখন বোর্ডে চিহ্নটা আঁকে, বলে, এটা স্বস্তিক নয়, এটা ক্রস স্বস্তিক। কিন্তু এই 2 জনকে মারার মোটিভটা কি ছিল?
ঠিক সেই সময় ঘরে থাকা একটি রেডিওতে সিগন্যাল আসে। আত্মা কথা বলে, 11 জনের মধ্যে 2 জন শেষ হয়েছে, আরো 9 জন মরবে ধীরে ধীরে। এরপর আত্মাটা তাকুন্ডা নামে একজনের জন্য গান প্লে করে। এতে রাঘব বুঝতে পারে নেক্সট টার্গেট হচ্ছে তাকুন্ডা। সে তার টিম মেম্বার সুমিতকে বলে, তাকুন্ডার নাম্বারটা কোথায় পাবো? সুমিত জানায় অফিস রুমে। এরপর রাঘব অফিস রুমে এসে তাকুন্ডাকে ফোন করে, কিন্তু তার ফোনে কল যায় না। এরপর অফিস থেকে নেওয়া অ্যাড্রেস নাম্বারে ফোন করলে জানতে পারে সে কনস্ট্রাকশন বিল্ডিং এ কাজ করছে। এই তাকুন্ডাই হচ্ছে সেই দোকানদারটা, সে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে। তো সেখানে কাজ করার সময় ছাদের দিকে শব্দ হলে তাকুন্ডাকে সেখানে পাঠানো হয়। সে ছাদে আসার পর তার সাথে বিভিন্ন রকম অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। আর এসব কিছুর মধ্যেই রাঘব সেখানে পৌঁছায়। সে দেখে তাকুন্ডা ছাদে। তাকুন্ডা তখন ছাদের এক কর্নারে লাল কাপড় দেখতে পায় এবং সেদিকে এগিয়ে যেতে থাকে। একদম কর্নারে গেলে কাপড়টা হারিয়ে যায়। তখন আত্মাটা তাকুন্ডার মরে যাওয়া বউয়ের রূপ ধরে এসে তাকুন্ডাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে মেরে ফেলে। তারপর তার রক্ত দিয়ে ক্রস স্বস্তিক চিহ্ন এঁকে দেয়। রাঘব একদম কাছে এসেও বাঁচাতে পারে না তাকুন্ডাকে। তখন তার মনে পড়ে যায় চাওয়ালার ছেলেটার কথা। সে বলেছিল কেউ বাঁচবে না, রেডিও স্টেশন থেকে যা যা নিয়ে এসেছেন সব পুড়িয়ে ফেলবেন। এসব কথা মনে করে সেই ছেলের খোঁজ নিয়ে তার বাড়িতে আসে রাঘব। সেই সময় ছেলেটির মা ছেলেটির শরীর থেকে ভূত তাড়াচ্ছিল। রাঘব তার মায়ের কাছে এসে জিজ্ঞেস করে সুবর্ণা মায়া সম্পর্কে কি জানেন। মা তখন জিজ্ঞেস করে তোমরা কজন ছিলে আর কজন মারা গিয়েছ। রাঘব জানায় আমরা 11 জন ছিলাম, তার মধ্যে 3 জন মারা গিয়েছে। এটা শুনে ছেলেটির মা বলে বাকি 8 জনও মারা যাবে, কেউ বাঁচবে না। রাঘব আবার সুবর্ণ মায়া সম্পর্কে যা জানে তা জানাতে বলে। তখন মা জানায় 35 বছর আগে আমাদের গ্রামে কয়েকজন ওয়েল এডুকেটেড লোক রেডিও স্টেশন চালু করতে আসে। রেডিওতে ভয়েস দিচ্ছিলেন ভেদাভেদি। একদিন রেডিও স্টেশন চালু করতে আসা সবাই রেডিও স্টেশনের মধ্যেই মারা যায়। তাদের কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া যায় না, শুধু রেডিও স্টেশন থেকে কান্নার আওয়াজ আসতে থাকে। গ্রামের লোকজন মনে করে এই রেডিও স্টেশনে হয়তো ভয়ঙ্কর কিছু রয়েছে, এই জন্য তারা পূজারী ডেকে পূজা করে দরজায় তালা লাগিয়ে দিয়েছিল। তারপর থেকে সবকিছু তো ভালোই ছিল। চাওয়ালার মায়ের এসব কথা শুনে রাঘব আবার মৈথিলি এবং সুমিতকে জানায়। মৈথিলি তখন বলে আমরা রেডিওতে যার ভয়েস শুনতে পাচ্ছি এটা ভেদাভেদিরই হবে। সেই সময় 1989 সালে নিউজ পেপার কাটিং বের করে রাঘব জানায় 1989-এ ভেদাভেদি তো সুইসাইড করেছে। সুমিত বলে 89-এই তো রেডিও স্টেশন তৈরি হয়েছিল। এই সমস্ত কৌতূহলের মাঝে রাঘব বলে আমরা রেডিও স্টেশনে গিয়েছি 11 জন, তাহলে শুধুমাত্র 3 জন মারা গিয়েছে কেন? এটা ভেবে সে রেডিও স্টেশনের ফুটেজ চেক করতে থাকে। তখন দেখে যে 3 জন আগে গিয়েছে তারাই মারা গিয়েছে, 4র্থ জন হচ্ছে বিহারি। তখন রাঘব মৈথিলি এবং সুমিতকে বলে নেক্সট টার্গেট হচ্ছে বিহারি, তাকে বাঁচাতে হবে। তোমরা তাকে নিয়ে সেফ কোনো জায়গায় চলে আসো, আমি এদিকে গবেষণাটা করতে থাকি। সেই সময় রাঘবের মনে পড়ে বিহারি রেডিও স্টেশন থেকে রেডিও নিয়ে এসেছিল। মৈথিলি বলে রেডিও থেকে দূরে রাখবে। এদিকে সে ফুটেজটা ভালোভাবে চেক করলে দেখে বিহারি নয়, 4র্থ নাম্বার হচ্ছে তার প্রতিবেশী সেই মেয়েটা যার নাম মস্কা। মস্কাকে বাঁচাতে তাই দ্রুত মস্কাদের বাড়ির দিকে যেতে থাকে রাঘব। অন্যদিকে মস্কার সাথে ঘটতে থাকে প্যারানর্মাল অ্যাক্টিভিটি। এর মধ্যে রাঘব মস্কার কাছে আসলে দেখে দরজা বন্ধ। জানালার ফাঁক দিয়ে তাকালে দেখে মস্কা উঠছে। সেই সময় ভয়েস ওভারে শোনা যায় আজকের গান মস্কার জন্য। এই কথা শুনে জানলা ভেঙে ভেতরে ঢুকে পড়ে রাঘব। ফাঁসিতে ঝুলতে থাকা মস্কাকে বাঁচায়। মস্কাকে বাঁচানোর পর রাঘব জিজ্ঞেস করে যে এসেছিল তাকে কি তুমি দেখেছো? মস্কা জানায় হ্যাঁ। বের করে দেয় মানি ব্যাগ। রাঘব মস্কাকে নিয়ে সুবর্ণমায়া রেডিও স্টেশনে যেতে থাকে। সে সময় মৈথিলি এবং সুমিত অন্য ট্যুর মেম্বারদেরকে সেফ জায়গায় নিয়ে যেতে থাকলে সবাইকে রেডিও স্টেশনেই আসতে বলে। সবাই একত্রিত হওয়ার পর তারা যা কিছু নিয়ে গিয়েছিল রেডিও স্টেশন থেকে সবগুলো আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় রাঘব। তারপর আত্মাকে উদ্দেশ্য করে বলে আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তাহলে আমাদের কেন ক্ষতি করছো আর এভাবে লুকিয়ে কেন আছো? সাহস থাকলে বেরিয়ে এসো, এভাবে কার্ডের মতো লুকিয়ে থেকে কতদিন? রাঘব আরো বলে তুমি কে, আমি সেটা জেনে গিয়েছি। এটা বলে মস্কার নিয়ে আসা মানি ব্যাগ থেকে একটা ছবি বের করে। ছবিতে দেখা যায় একটি ছেলেকে, সেটাতেও আগুন লেগে যায়। রাঘবের কথাগুলো শুনে আত্মা অবশেষে তার নিজের রূপ ধারণ করে এবং তাদের সামনে এসে হাজির হয়। এরপর বলে আজকের এই অন্ধকার রাতে যে গান বাজাবো
সেটা শুধু রাঘবের জন্য, মানে নেক্সট টার্গেট হচ্ছে রাঘব। রাঘবকে টার্গেট করলে সবাই বলে তুমি তো আগে ঢোকোনি, তাহলে তুমি কেন টার্গেট হবে? রাঘব জানায় আমি মস্কাকে বাঁচিয়েছি সেজন্য। এটা শুনে মৈথিলি বলে এখন তো তোমাকে মেরে ফেলবে, তুমি কেন এটা করতে গেলে? ছোট্ট মস্কাও বলে না এটা ঠিক হয়নি রাঘব। রাঘব বলে আমার ঘোস্ট ওয়ার্কিং ট্যুরের জন্যই সবাই বিপদে পড়েছি, আমি সবসময় ফেক ভূত নিয়ে মজা করেছি, খেলা করেছি, আর এটা সবসময় আমার মা আমাকে নিষেধ করত, কিন্তু আমি সেটাই করলাম, তো আমি তো সবাইকে বিপদে ফেলেছি, তাই আমি সবাইকে বাঁচাবো। এরপর রাঘব থানায় আসে। রেডিও স্টেশনে সেই 6 জনের মার্ডার ফাইলটা চাইলে পুলিশ বলে সুবর্ণমায়া। এরপর পুলিশ বলতে থাকে ভেদাভেদি নামের এক মেয়ে থানায় এসে একজনের নামে মামলা করে। পুলিশ এসব বলতে শুরু করলেই পুলিশ স্টেশনের বিদ্যুৎ চলে যায়। আত্মা আক্রমণ করে রাঘবের উপর। রাঘব তখন রেডিও স্টেশনে পাওয়া টর্চ লাইটটা আত্মার দিকে ধরলে সে দৌড়ে পালিয়ে যায়। এতে রাঘব বুঝতে পারে এই লাইটটা আসলে লক্ষ্মণ রেখা, এটা থাকলে আত্মা কিছু করতে পারবে না। আর এই বিষয়টা সে মৈথিলি এবং সুমিতকেও জানায়। এরপর পুলিশ তাদেরকে কেস ফাইলটা দিয়ে চলে যায়। এরপর পুলিশ তাদেরকে সেই ফাইলটা দেয় আর তারা চলে যায় ভেদাভেদির বাড়িতে। ভেদাভেদির বাবা জানায় মেয়েটার যে কি হয়েছিল, সারাক্ষণ শুধু রুমেই বন্দি থাকতো। তখন ভেদাভেদির মা মৈথিলিকে ভেদাভেদি ভাবে, এটাতে ভয় পেয়ে যায় মৈথিলি। এরপর তারা ভেদাভেদির রুমে ঢুকে সেখানে একটি ছবির ফ্রেম দেখতে পায়, আর সেই ছবিতে তারা ওই তার ছেলেটাকেও দেখতে পায়। ভেদাভেদি তো একটি মেয়ে, কিন্তু যে আত্মা তাদেরকে আক্রমণ করছে সেটা তো ছেলে। ছবি পাওয়ার পর ভেদাভেদির বাবাকে দেখালে সে চিনতে পারে না, বলে তাদের টিচার ভূষণ কুমার চিনতে পারবে, সে আবার গান চর্চা করত। এরপর তারা ভূষণ কুমারের কাছে যায়। ভূষণ কুমার ছবিটা দেখে চিনতে পারে, সে বলে এটা তো বিশ্রাভা, জন্ম থেকেই বিশ্রাভা ছিল অদ্ভুত, সে আবার জন্মেছিল রেড মুনের দিনে, আর জন্মেছিলও অস্বাভাবিকভাবে, আর এজন্য কেউ তাকে মেনে নিতে পারে না। কিন্তু বিশ্রাভার মা ঠিকই বিশ্রাভাকে আদরের স্নেহে বড় করতে থাকে। একদিন বিশ্রাভার বাবা তাকে অনেক মারে আর তার মাকে প্রচন্ড বকাঝকা দেয়। তারপর সে আমার কাছে পড়তে শুরু করে। সে ছিল সবার থেকে আলাদা, তাই আমি একদিন স্বস্তিকের প্রতীক আঁকলে সে আঁকে ক্রস স্বস্তিক। এর মধ্যেই মাইকিং করা হয় যে গ্রামের রেডিও স্টেশনে আরজে নিয়োগ দেওয়া হবে, যার ভয়েস সুন্দর সেই চান্স পাবে আরজে হিসেবে। খুশিতে সেই দিন অ্যানাউন্সমেন্টের পিছনে বিশ্রাভাও দৌড়ে গিয়েছিল। খুশিতে মায়ের কাছে গিয়ে বলেছিল সেও আরজে হতে চায়। আমিও তাকে বলেছিলাম চেহারা দিয়ে তো কিছু হয় না, প্রতিভা লাগে, যেটা তোমার আছে। তো এরপর আরজে অডিশন হয়। সেই অডিশনে যেদিন ফলাফল দেওয়া হয় সেদিন বিশ্রাভা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। শেষমেশ তার নামটা অ্যানাউন্সমেন্ট করা হয়। বিশ্রাভা প্রচন্ড খুশি হয়েছিল। সেই খুশিতে তার মায়ের মুখেও অনেক হাসি ফুটেছিল। কিন্তু এই খুশি, এই হাসি বেশিক্ষণ টিকে না। পোস্টারে দেখা যায় তাকে নয়, আরজে হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ভেদাভেদিকে। অর্থাৎ ভয়েস তো তারই, কিন্তু তার ভয়েসে দেখা যাবে অন্য কাউকে। মুহূর্তে সব খুশি যেন হারিয়ে যায় বিশ্রাভার। দেয়াল থেকে পোস্টার ছিঁড়ে ফেলে এবং নিজে অনেক ভেঙে পড়ে। তো এরপর তো বিশ্রাভা মারা গেল। ভূষণ কুমারের কাছ থেকে বিশ্রাভা সম্পর্কে এত কিছু জানার পর তারা বের হয়ে যেতে থাকে, কিন্তু কবরস্থানের সামনে ঘটতে থাকে অদ্ভুত কিছু ঘটনা। তখনই তাদের চোখ যায় একটি কবরের দিকে, যেটা ছিল ভূষণ কুমারের কবর। ভূষণ কুমার 2007 সালেই মারা গিয়েছে। আর এটা দেখে সুমিত জিজ্ঞেস করে আমরা এতক্ষণ তাহলে কার সাথে কথা বললাম? রাঘব বলে বিশ্রাভার সাথে। বিশ্রাভাই ভূষণ কুমারের রূপ ধারণ করেছিল। তখন কবরস্থানে তাদের উপর হামলা করে বিশ্রাভা। আত্মা বিশ্রাভার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সবাই দৌড়াতে থাকে। মৈথিলির হাত থেকে তখন টর্চ লাইটটা ভেঙে পড়ে যায়। এটাই ছিল সেই লক্ষ্মণ রেখা লাইট। বিশ্রাভার আত্মা বলে এবার কি করবি? এরপর তারা গাড়িতে উঠে যেতে শুরু করে। আত্মা তাদের গাড়ি পিছু করতে শুরু করে। এক সময় গাড়ির রেডিওতে বলে একটু পিছনে তাকা। সবাই পেছনে তাকালে একটা ট্রাক এসে তাদের গাড়িতে ধাক্কা দেয়। তখন অন্য একটি অ্যাক্সিডেন্টও দেখানো হয়। এটা রাঘবের। রাঘব ছোটবেলায় তার বাবার মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল। একটা গাড়ির ধাক্কায় তার বাবা সেই স্পটেই মারা যায়। রাঘব ছোটবেলাতেই তার বাবাকে হারায়। এরপর সিন প্রেজেন্টে আসে। মৈথিলিকে হসপিটালে অ্যাডমিট করা হয়। রাঘব মৈথিলির পাশে বসে বলে তুমি আমাকে ছেড়ে যেও না। মৈথিলির জ্ঞান ফিরে আসে। সে বলে আমার খুব ভয় করছে। রাঘব বলে ভয় পেও না, আমি আছি তোমার সাথে, তোমার কিচ্ছু হবে না। রাঘব একটু বাইরে গেলে মৈথিলির রুমে আসে বিশ্রাভার আত্মা।
আত্মা এসে বলে কেমন লাগছে। এরপর পুরো শরীর টেপ দিয়ে বেঁধে ফেলে। মৈথিলী কিছুই বলতে পারে না। বাঁধার পর বলে, আমি রাঘবের কোনো দুর্বল দিক পাচ্ছি না। বুঝতে পেরেছি তুমিই হচ্ছ তার দুর্বলতা। অন্যদিকে রাঘব মৈথিলীর রুম থেকে বেরিয়ে সুমিতের কাছে আসলে সুমিত বলে, ওই রেডিও স্টেশনে যাওয়ার পর থেকে আমাদের সাথে এরকম হচ্ছে, নিশ্চয়ই সেখানে কিছু রয়েছে। রাঘব তখন একটা গ্যাপ খুঁজে পায়। রেডিওতে বারবার 9 আগস্টের কথা বলা হচ্ছে, আবার আর যে ঘোষণা করা হয়েছিল 28 জুলাই, সাথে বিস্ট্রাভার মৃত্যু বর্ণনা করা হয়েছে 28 জুলাই। কিন্তু কথা হচ্ছে 28 জুলাই থেকে 9 আগস্ট এই 12 দিন কি হয়েছিল। এটা বলার পর রাঘব সুমিতকে বলে, বিস্ট্রাভা আসলে আমাকে মারতে চায়নি, শুধু ভয় দেখাতে চেয়েছে। তা না হলে তার জীবনের ঘটনা আমাদের জানালো কেন? মনে হচ্ছে তার গল্পে মৈথিলীও ইনভলভ আছে। মৈথিলী ভেদাভেদির বাড়িতে বিস্ট্রাভার কথা উল্লেখ করেছিল। তার হাত থেকে লক্ষ্মণ রেখাও পড়ে গিয়ে ভেঙে গিয়েছে। তাই মনে হচ্ছে বিস্ট্রাভা মৈথিলীর পিছনেই নিয়েছে, আর এজন্যই সে বেশি আহত হয়েছে। এসব বলার পর মৈথিলীর রুমে আসলে কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। পুরো হসপিটাল মৈথিলীকে খুঁজতে থাকে রাঘব। একসময় দেখা যায় অনেক খোঁজার পর তার দেখা পাওয়া যায়, কিন্তু ততক্ষণে বিস্ট্রাভার আত্মা মৈথিলীর শরীরে প্রবেশ করেছে। এরপর আক্রমণ করে রাঘবকে। কোনো রকমে রাঘব মৈথিলীর শরীরে ঘুমের ওষুধ পুশ করে। মৈথিলী ঘুমিয়ে পড়ে। এরপর হসপিটালে একটু বসলে রাঘবের চোখ পড়ে অক্সিজেন সিলিন্ডারের উপর। অক্সিজেন সিলিন্ডারটা দেখে রাঘবের মনে পড়ে এরকম একটি সিলিন্ডার সে রেডিও স্টেশনেও দেখেছিল, আর এই জন্য সে সিলিন্ডারের মালিকের খোঁজে ফ্যাক্টরিতে চলে আসে। এরপর মালিককে ডেকে সুবর্ণমায়া রেডিও স্টেশনের ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে না, উল্টো তার লোকদেরকে নির্দেশ দেয় রাঘবকে মারার জন্য। রাঘব উল্টে সবাইকে ঠিক মতো পেটালে মালিক সব খুলে বলে। সে জানায় তার ভাই ভালি ছিল রেডিও স্টেশনের মালিক, তারপর সে বিয়ে করে ভেদাভেদিকে। ভেদাভেদি হয় আরজে। এটা শুনে রাঘব বলে, বিস্ট্রাভা নাকি আরজে হিসেবে চান্স পেয়েছিল প্রথমে। মালিক বলে, না, শুরু থেকে ভেদাভেদিই চান্স পেয়েছিল, আর এই বিষয়টা একদম মেনে নিতে পারেনি বিস্ট্রাভা। তাই একদিন রেডিও স্টেশনে এসে ভেদাভেদিকে বিবস্ত্র করে ফেলে। তার কাপড় পরে সবার সামনে আসলে ভাই ভালির মাথা খারাপ হয়ে যায়। সে মারতে থাকে বিস্ট্রাভাকে। বিস্ট্রাভাও প্রতিরোধ করে। অন্যদিকে ভেদাভেদি এইসব অপমান মেনে নিতে না পেরে গলায় দড়ি দিয়ে মারা যায়। আর সেটা ভাই ভালি সহ্য করতে না পেরে রাগে ক্ষোভে বিস্ট্রাভাকে একটা রুমে বেঁধে চোখে লাইট দিয়ে রাখে, যাতে সে ঘুমাতে না পারে। তারপর গ্যাস ছাড়ে। এভাবে 12 দিন ধরে গ্যাস দিয়ে রাখলে বিস্ট্রাভা মারা যায়। বিস্ট্রাভাকে তখন সবাই মিলে রেল লাইনের পাশে কবর দিয়ে দেয়। আর সেদিনই আমার ভাই ভালি ও 6 জনের লাশ রেডিও স্টেশনে পাওয়া যায়। বিস্ট্রাভার ব্যাপারে এসব শুনে রাঘব বলে, সে তো তার মায়ের সাথে থেকে ভালো হয়ে উঠেছিল। গ্যাস মালিক জানায় বিস্ট্রাভার জন্মের দিনে বিস্ট্রাভাকে একটি তাবিজ পরিয়ে দিয়ে তার মা মারা যায়। তারপর তাকে ঠিকমতো তার বাবাও দেখতে পারে না। তাই একদিন সে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য কাপড় গোছাতে থাকলে একটা আয়না পায়, আর সে আয়নায় সে তার মাকে দেখতে পায়। আর সেদিন থেকেই নতুন বিস্ট্রাভার জন্ম হয়। সারাক্ষণ আয়নাতে মাকে দেখে খাবার খেতে থাকে, চলাফেরা করে। একদিন তার বাবা তাকে মারলে বাবাকেই উল্টো সে মেরে ফেলে। সেদিন থেকে হয়ে ওঠে একটা মনস্টার। আর এটাই হচ্ছে বিস্ট্রাভার পুরো ঘটনা। এরপর তারা এক তান্ত্রিকের কাছে আসে। তান্ত্রিককে পুরো ঘটনা জানায়। তান্ত্রিক বলে, হয়তো এই আয়নার সাথে তোমরা কিছু করেছ। তখন রাঘবের মনে পড়ে যায় তারা রেডিও স্টেশনে যখন প্রথমবার ঢুকেছিল তখন আয়নাটা প্রথমে মৈথিলী দেখেছিল, আর আয়না দেখে সে ভয় পেয়েছিল। তারপর ওই আয়না রাঘবকে দিলে রাঘব সেটা ভেঙে ফেলে। আর এই বিষয়টা তান্ত্রিককে জানালে সে বলে, ওই আয়নাটা ভেঙে ফেলার পর থেকেই বিস্ট্রাভার আত্মা তার মাকে আর দেখতে পায়নি, তাই সবাইকে মারার সিদ্ধান্ত নিয়েছে, সাথে তোমাকেও। এসব শুনে রাঘব জিজ্ঞেস করে কিভাবে এই আত্মা থেকে মুক্তি পাওয়া যাবে। তান্ত্রিক জানায় ত্রয়ী বিদ্যার মাধ্যমে। সেটা আবার সে একটি ত্রিকোণ বোর্ডের মাধ্যমে বিভিন্ন বিষয়গুলো বিস্তারিত বুঝিয়ে বলে। বিস্ট্রাভার আত্মাকে থামাতে তার 3টা অবজেক্ট লাগবে। আগামীকাল ভোর 5টার মধ্যে ওই অবজেক্ট 3টা নিয়ে আসতে হবে, তা না হলে আত্মাটা রাক্ষসে পরিণত হয়ে যাবে। অন্যদিকে মৈথিলীকে তান্ত্রিক এক জায়গার মধ্যে বেঁধে তন্ত্র চালাতে থাকে। এরপর রাঘব
ওই 3টা অবজেক্ট খুঁজতে বেরিয়ে পড়ে। তার মনে পড়ে যায় রেল লাইনের পাশে সে একটা মাথার খুলি রেখেছিল, সেটা নিয়ে আসলে মিলে যায়। এরপর দ্বিতীয়টা খুঁজতে রেডিও স্টেশনে আসে। তারপর টাওয়ারে থাকা রিসিভারকে সে অবজেক্ট মনে করে, তাই রিসিভারটা নিতে টাওয়ারের উপরে উঠতে গেলে টাওয়ারটাই ভেঙে পড়ে যায়। তারপর সে রিসিভারটা নিয়ে আসে। এরপর 3 নাম্বারটা, এটা খুঁজতে সে বিশ্রাভার বাড়িতে চলে আসে। সেখানে রাঘব খুঁজতে খুঁজতে একটা দাবার বোর্ড পায়। দাবার বোর্ড নিয়ে আসলে সেটা মেলে না। তখন মৈথিলীর মাধ্যমে বিশ্রাভার আত্মা তাকে আক্রমণ করে, কিন্তু রাঘবের হাতে থাকা সেই ব্রেসলেটটার জন্য তার কিছু হয় না। রাঘব তখন মৈথিলীর হাতে ব্রেসলেটটি পরিয়ে দিলে আত্মাটা মৈথিলীর শরীর ছেড়ে দেয় আর এবার প্রবেশ করে রাঘবের মধ্যে। রাঘব এবার কল্পনায় অন্য জগতে চলে আসে। সেখানে একটি ঝড়ের মতো তাণ্ডব তার উপর আসলে রাঘব দেখতে পায় তার বাবা আসলে মারা গিয়েছে তার কারণে। সেদিন সে দুষ্টুমি করে পিকআপ টেনেছিল, তাই অ্যাক্সিডেন্টটাও ঘটেছিল। আর এটা জেনে রাঘব অনেক কষ্ট পায়। সেই সময় রাঘবের শরীর থেকে আরেকটা রাঘব বের হয়, যেটা আসলে বিশ্রাভার আত্মা। আত্মা বলে, তুই খুনি, তুই তোর বাবাকে মেরেছিস। রাঘব বলে, ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আত্মা বলে, তুই তোর বাবাকে মেরেছিস আর আমি আমার বাবাকে মেরেছি, আমরা দুজনই সমান, এবার আমি তোকে মেরে ফেলবো। এইটা বলে রাঘবকে আঘাত করলে রিয়েলিটিতে রাঘব নিজেই নিজেকে আঘাত করতে থাকে, যেটা দেখে মৈথিলী বলে, তুমি কেন শুধু নিজে মার খাবে, তুমিও মারো। মৈথিলীর এই কথা শুনে রাঘবও মারতে থাকলে একটা তাবিজ চলে আসে রাঘবের হাতে। তখন বিশ্রাভার কল্পনার আত্মা গায়েব হয়ে যায়। তাবিজটা দেখে তান্ত্রিক বলে, এটাই হচ্ছে তৃতীয় অবজেক্ট। তারপরও রাঘব নিজেকে মারতেই থাকে, কারণ তার মধ্যে এখনো বিশ্রাভার আত্মা রয়ে গেছে। এবার তান্ত্রিক রাঘব অর্থাৎ বিশ্রাভার আত্মাকে তন্ত্রবোর্ডে আটকায়। তারপর তন্ত্র করে রাঘবের শরীর থেকে বিশ্রাভার আত্মাকে বের করে নিয়ে এসে একটি পাত্রে বন্দি করে। এতে রাঘব আত্মা থেকে মুক্তি পায়, মৈথিলীকে জড়িয়ে ধরে। এরপর সিন শিফট হয়। দেখা যায় রাঘব এবং মৈথিলী একটি জায়গায় ঘুরতে গেছে। সেখানেও রাঘব একটি বিষয় ভাবতে থাকে। সেভাবে বিশ্রাভা কিভাবে আয়নায় তার মাকে দেখতে পাচ্ছিল। তখন একটি ঘটনা দেখানো হয়, যেটাতে দেখা যায় বিশ্রাভা আয়না দেখছে আর তার মা পেছনে দাঁড়িয়ে আছে। আর এখানেই শেষ হয় কিষ্কিন্ধাপুরী মুভিটি। তো এন্ডিং এ যেটা দেখা যায়, বিশ্রাভার মা বিশ্রাভার জন্মের সময় আসলে মারা গিয়েছিল। তারপর থেকে বিশ্রাভা কষ্ট করে বড় হয়েছে, আর বিশ্রাভার এই কষ্ট দেখে বিশ্রাভার মা তাকে সাহায্য করতে আসে। যদিও এই এন্ডিং এর বিষয়টা ক্লিয়ার না, তারপরও টোটাল মুভির গল্পটি মোটামুটি ভালোই ছিল। আর এই জন্য বলা হয় যে কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি আসলে ভালো নয়। প্রথমে ভূত প্রেত নিয়ে নিজেরা মজা করলেও তারা সত্যি সত্যিই ভূতের কবলে পড়ে। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের এক্সপ্লেনেশন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।